আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আবারও যোগ দিয়েছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান খোঁজ খবরে। আজকে আমাদের অতিথি আপনারা এর আগেও আমাদের আলোচক হিসেবে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উপদেষ্টা জনাব মাহফুজুর রহমানকে। মাহফুজ ভাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আসসালামু আলাইকুম আজকে পূর্ণিমা আয়োজনে ভাই। আপনাকে আজকে আয়োজনে আমরা আপনাকে পেয়েছি। আমি দর্শকদের উদ্দেশ্যে আগে বলে দিতে চাই যে দর্শক এবং আপনার জানার জন্য যে বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন সামনে রেখে তারা ছোটাছুটি করছে। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন আজ এবং গতকাল এই দুদিন বাংলাদেশে বেশ ব্যস্ত সময় কাটিয়েছে। আমরা জানি তাদের একটা উচ্চ পর্যায়ের ডেলিগেশন টিম তারা বিএনপি, জামাতে ইসলামী এবং জাতীয় পার্টির সঙ্গে তারা মিটিং করেছে। আপনারা আজকে যোগ দিয়েছিলেন, সেখানে জিএম কাদের আপনাদের চেয়ারম্যান, আপনাদের সেক্রেটারি জেনারেল শামীম হায়দার পাটোয়ারি এবং আপনি ছিলেন। এর আগে আইআরআই তারা এসেছিল, তাদের একটা টিমের সঙ্গে আপনারা মিটিং করেছেন। কমনওয়েলথের সঙ্গে মিটিং হয়েছে এবং বাংলাদেশে রাজনীতি নিয়ে বিশ্বমোড়লদের আগ্রহ আমরা বেশ ভালোভাবেই টের পাচ্ছি এবং পরাশক্তিদের মধ্যে ভারতের আগ্রহ অন্য বেশ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ভারতের আগ্রহের কথা অনেকটা ওপেন সিক্রেট। আমি আপনার কাছে আজকে জানতে চাবো যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আপনারা যে আজকে বসেছেন বা এর আগে আইআরআই, কমনওয়েলথ, আপনারা এই আন্তর্জাতিক সংস্থাগুলোর তাদের কি কি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, আপনারা তাদেরকে কি জানাচ্ছেন বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনারা কি জানাচ্ছেন এবং ওইসব সংস্থা থেকে কি যাচ্ছেন আমরা কি জানতে পারি কিনা, আমাদের দর্শকরা জানতে পারি। ধন্যবাদ পূর্ণিমা ভাই, আমাকে আপনার অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আপনার কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। যতটি ইলেকশনের সময় ঘনিয়ে আসছে, স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক যারা আমাদের অবজারভার আছেন, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছেন, বা আমাদের সঙ্গে সরকারের সঙ্গে বা পলিটিক্যাল উইংসগুলোর সঙ্গে যারা খুব ক্লোজলি কাজ করেন, তারা খুব অ্যাফিলিয়েটেডলি ইলেকশনের প্রস্তুতি বা ইলেকশনের পরিবেশ বা রাজনৈতিক দলগুলোর সক্ষমতা সবকিছু মিলিয়ে তাদের কিছু প্রশ্ন তারা করছেন। সো আপনি জানেন যে আজকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে অফিসিয়ালি বসেছিলাম ইউরোপিয়ান ইউনিয়নের একটি আমন্ত্রণে। তো মূলত ওনাদের যে বিষয়টি নিয়ে ওনারা কনসার্ন বা আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন যে জাতীয় পার্টি ইলেকশন কেন্দ্রিক কোনো প্রস্তুতি গ্রহণ করছে কিনা বা আমাদের প্রস্তুতি কেমন, বা ইলেকশনের পরিবেশ কি অবস্থায় আমরা দেখছি। তো এই জায়গাটাতে আমাদের একটা খুব স্ট্যান্ড পয়েন্ট আছে, যেটা আমার চেয়ারম্যান খুব স্ট্রংলি বলেছেন। উনি কয়েকটা আর্টিকেলেও এটাকে পাবলিশ করেছেন যে এই মুহূর্তে জাতীয় পার্টির অবস্থা হচ্ছে হাত পা বেঁধে সাঁতার কম্পিটিশনে আমাদেরকে নামিয়ে দেওয়া। সো লাস্ট অলমোস্ট 1.5 বছরের কাছাকাছি সময়, গত বছরের 5ই আগস্টের পর থেকে আমরা অক্টোবর পর্যন্ত অনেকটা স্বাভাবিকভাবেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলাম। গভর্নমেন্টের সঙ্গে সেই সখ্যতা ছিল, বাট হঠাৎ করে অক্টোবরের পর থেকে এই আমাদের সঙ্গে গভর্নমেন্টের দূরত্ব বাড়তে থাকে, ইন্টার্ম গভর্নমেন্টের, অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে আমাদের স্বাভাবিক যেই সাংবিধানিক অধিকার রাজনৈতিক চর্চা, সেটা বিভিন্ন জায়গাতে ব্যাহত হতে থাকে। তো এইটা একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়ে। শুধুমাত্র যে এখানে গভর্নমেন্টেই এককভাবে আমাদেরকে ইন্টারেস্ট করেছে এমন না, গভর্নমেন্টের সহায়তায় কিছু নতুন গজে ওঠা রাজনৈতিক দল, যাদের আসলে ওইভাবে রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক অভিজ্ঞতার অনেকটাই অভাব রয়েছে, তারা বেশ কয়েকবার আমাদের অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেয়, আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করে। তো এইটা আসলে আমাদের জন্য একটা সিরিয়াস লেভেলের কনসার্ন হয়ে দাঁড়ায়। আজকে ওনারা যখন আমাদেরকে জানতে চেয়েছেন বেসিক্যালি যে আমরা কতটুকু পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছি ইলেকশনের জন্য, তো তখন সেখানে আমাদের চেয়ারম্যানের খুব পরিষ্কার বক্তব্য ছিল যে আসলে আমরা মূলত এখানে যেই ইলেকশনের প্রস্তুতির কথা বলছি, সেখানে আসলে আমাদের রাজনৈতিক চর্চাটাই করতে দেওয়া হচ্ছে না। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের চেয়ারম্যান কিছু বিষয় সুস্পষ্টভাবে বলেছেন, লাইক গত 7 নভেম্বর তারিখে আমাদের একটি পলিটিক্যাল গ্যাদারিং ছিল, যেটি কেরানীগঞ্জ হওয়ার কথা ছিল শুক্রবারে। সেটা লোকাল পুলিশ এবং স্থানীয় এনসিপি গণ অধিকার পরিষদের কিছু নেতৃবৃন্দ এসে হঠাৎ করে এই প্রোগ্রামটাকে বন্ধ করে দেন, এবং ইন প্রেজেন্স অফ পুলিশ, এবং যে স্বাভাবিক একটা নির্বাচনী কার্যক্রম, যেটা নির্বাচনী প্রস্তুতি বিষয় নিয়ে। এরপর বিগত 14 তারিখে আমার দলের মহাসচিব জনাব শামীম হায়দার পাটোয়ারি দিনাজপুর গিয়েছিলেন এই স্থানীয়ভাবে রাজনীতিটাকে গুছিয়ে নেওয়ার জন্য এবং নির্বাচনী প্রস্তুতিমূলক কিছু কর্মকাণ্ডের জন্য। কিন্তু ওখানে যাওয়ার পরেও ওখানে এনসিপির কিছু নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ ইন প্রেজেন্স অফ পুলিশের সহায়তা নিয়ে আমাদেরকে এই প্রসেশনটা বা আমাদের মিটিংটা পর্যন্ত করতে দেন নাই। আমাদের যে ভেন্যুটা ছিল সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে
মানে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে যে আসলে গভর্নমেন্ট কি আদৌ বা এই সরকার ট্রাম্প সরকার কি আদৌ আমাদেরকে ইলেকশনের সার্বিক প্রস্তুতি নেওয়ার মতো সুযোগ করে দিবে কিনা। এই মুহূর্তে একটি খুব বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আসলে আহ, আমরা দেখতে পাচ্ছি, আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে। বিকজ এই সরকারের ইন্টার্ম গভর্নমেন্টের প্রধান প্রথম নিউজ সাহেব স্পেসিফিক্যালি বলেছেন যে এই সরকারের নিয়োগকর্তা হচ্ছে স্টুডেন্টরা, এবং তাদের একটি বড় অংশ একসময় সরকারের সাথেই ছিল, আবার তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, এবং তারাই আমাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরিচালনা করতে বাধা প্রদান করছে। তো এইটা আমাদের জন্য একটা বড় রকমের কনসার্ন যে আসলে সরকার কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা। আরো একটি বড় বিষয় যেখানে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের ভূমিকা। ইলেকশন কমিশন ইজ ওথ বাউন্ডেড। আপনি জানেন তারা সংবিধানের সুরক্ষার সাথে সংবিধানের মধ্য থেকে সকলকে সমান সুযোগ দেওয়ার জন্য তারা শপথ গ্রহণ করেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে ইলেকশন কমিশনের ভূমিকাটাও প্রশ্নবিদ্ধ। বিগত কয়েকদিন আগে আপনি জানেন যে সকল রাজনৈতিক দলের সঙ্গেই তাদের একটা আলাপ হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা ডিসকাশন করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি এই প্ল্যাটফর্মটাতে এই ডায়ালগটাতে কোনো ক্রমেই ওনারা আমাদেরকে সাথে নিয়ে কাজটি করেননি। তো এই বিষয়টা আসলে ইনফ্যাক্ট আমাদের জন্য একটি কনসার্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যেখানে ইলেকশন কমিশন আমাদেরকে সঠিক সুযোগ দিচ্ছে না, আমাদেরকে আমাদের ভয়েসটাকে অ্যাকনলেজ করার চান্স দিচ্ছে না, সেখানে আমরা নির্বাচনের মাঠে গিয়ে কতটুকু সমান সুযোগ ভোগ করতে পারবো এটা অনেকটাই প্রশ্নবিদ্ধ। এবং আমরা যে সুযোগ পাচ্ছি না তার কয়েকটি উদাহরণ আপনাকে দিলাম যে গত 7 নভেম্বর তারিখে কেরানীগঞ্জে, 14 নভেম্বর তারিখে দিনাজপুরে কনজিকিউটিভলি আমাদেরকে সবগুলো ইলেকশন প্রসেশন বা ইলেকশন প্রিপারেশন আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। এর বাইরেও গত আরো সপ্তাহখানেক আগে আমাদের শেরপুরের একজন পটেনশিয়াল ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইন কাস্টাডি। এর বাইরেও আমাদের যারা ইলেকশনে পার্টিসিপেট করবেন, যাদের পটেনশিয়াল ক্যান্ডিডেট হিসেবে কনসিডার করছি আমরা, তাদের অনেকেই এখনো মিথ্যা মামলাতে তারা ইতিমধ্যেই জেলে রয়েছেন, তাদের জামিনের আবেদন নামঞ্জুর হচ্ছে। তো সার্বিকভাবে আমরা দেখতে আসলে যে পরিবেশটি আমাদের দরকার এই মুহূর্তে ইলেকশনে মানুষের কাছে যাওয়ার জন্য, ইজিলি পার্টিসিপেট করার জন্য, আমাদের রাজনৈতিক বক্তব্যটা তাদের কাছে তুলে ধরার জন্য, সেই সুযোগটা আমরা পাচ্ছি না। তো এই কনসার্নটা আমরা যখন আমাদের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কথা বলছে বা কথা বলার চেষ্টা করেছে তখন আমরা পয়েন্টগুলোকে তাদেরকে তুলে ধরছি। তো এটাই ছিল মূল বক্তব্য আর কি। মহসিন, সেক্ষেত্রে আমি যদি একটু ভেতরে জানতে চাই যে ওনাদের ভিউটা আপনাদের কাছে বা ওনারা কোনো ভিউ তুলে ধরেছে কিনা, কোনো অবজারভেশন তুলে ধরেছে কিনা, এবং আপনাদের কাছে যদি না তুলে ধরে থাকে তাহলে আপনাদের কাছে কি মনে হয়েছে যে এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো তারা কি চাচ্ছে, তাদের আগ্রহ বা ইন্টারেস্ট অথবা দেশের বাস্তবতার নিরিখে তাদের ইচ্ছাটা কি? দেখেন, আমি কনজিকিউটিভলি সবগুলো ডেলিগেশনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমি একটি সবার সঙ্গে, সেটা আইএনআই ছিল, সেটা কমনওয়েলথ ডেলিগেশন ছিল, সেটা আরো দু একটা জায়গাতে, এবং আজকে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ ওয়েল। আমরা তাদের কাছ থেকে যতটুকু যেটা বুঝতে পেরেছি তারা সকলেই একটা ইনক্লুসিভ ইলেকশন এক্সপেক্ট করছেন। তারা সবাই চাচ্ছেন যে এই ইলেকশনটাতে সবার পার্টিসিপেশন থাকুক। এবং দেখেন এত রকমের প্রেশারাইজের পরেও ওনারা কিন্তু আমাদের সঙ্গে ডায়ালগস গুলো ওপেন রেখেছেন, আমাদের পয়েন্টস গুলো শোনার চেষ্টা করছেন, এবং আমরা আদৌ ইনক্লুসিভ ভাবে পার্টিসিপেট করতে পারবো কিনা, এই লেভেল প্লেইং ফিল্ড আমাদের আছে কিনা, সেই জায়গাটা কিন্তু তারা বারবার এটা নিয়ে কনসার্ন বোধ করছেন। তো তাদেরও কিন্তু নিজস্ব স্টাডি আছে, ইটস নট যে আমরা শুধুমাত্র বলছি বিষয়টা এমন নয়, তাদের নিজস্ব স্টাডি আছে, তারাও নিজেরাও খেয়াল করেছেন এবং আমাদেরকে রিলেভেন্ট কোশ্চেন করেছেন যে আপনাদের পার্টি তো বিভিন্ন সময় ভ্যান্ডালাইজড হয়েছে, আপনাদের অফিস ভ্যান্ডালাইজড হয়েছে, আপনাদের প্রার্থীদের এখন কি অবস্থা, আপনারা গ্রাউন্ড লেভেলে তারা কতটুকু কাজ করতে পারছেন, আপনারা মানুষের কাছে যেতে পারছেন কিনা, ফ্রিডম অফ স্পিচ ইজি গো আছে কিনা। তো এই জায়গাগুলোতে কিন্তু তাদের কাছে ওই ইনসাইটসটা রয়েছে এবং তারা রিলেভেন্ট কোশ্চেন আমাদেরকে করেছেন যে আমরা এগুলো নোটিস করছি। তো এটা আমাদের কাছে কনসার্ন মনে হয়। আমরাও যতটুকু আমরা ফেস করেছি এক্স্যাক্টলি আমরা ততটুকুই তাদেরকে জানিয়েছি যে এই অবস্থায় আমরা গত ইন্টার্ম গভর্নমেন্টের সময়টাতে পার করেছি যে আমাদের পলিটিক্যাল রাইটসটা আমরা এক্সারসাইজ করতে পারিনি, এবং একদম শেষ মুহূর্তে এসে যদিও মুখ দিয়ে বলা হচ্ছে যে ইলেকশন কমিশন আমাদেরকে ইলেকশন করতে দিবে, কিন্তু তার জন্য যে অন্য সকলকে যে ধরনের সহযোগিতা, অন্য দল সকলকে যেভাবে সম্পূরকভাবে সম্পৃক্ত করা, সেই জায়গাটাতে বোধহয় আমাদেরকে বিচ্যুত করা হচ্ছে এবং আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। এটা খুব ইম্পর্টেন্ট। বাট ওনাদের সকলেরই একটা কমন প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে যে তারা চান যে সকল দলের অংশগ্রহণে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে, যেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।
আমি যদি একটু স্পেসিফিক জানতে চাই যে আমি আরেকটা প্রশ্ন অন্য প্রসঙ্গে যাবো যে আওয়ামী লীগ ইস্যু কি আপনাদের সাথে আলোচনায় উঠেছে কিনা, আওয়ামী লীগের থাকা না থাকা এই সাবজেক্ট কি কোনোভাবে যে অর্গানাইজেশন গুলো আমি আইআরআই বলি, কমনওয়েলথ বলি বা ইউরোপীয় ইউনিয়ন, এই প্রসঙ্গটা কি আপনাদের আলোচনায় উঠেছে কোনোভাবে? দেখেন, সুস্পষ্ট ভাবে আওয়ামী লীগের প্রসঙ্গ বলতে আমাদের সঙ্গে ওইভাবে কোনো আলোচনা সবসময় হয় নাই, বা এটা আমাদের কোশ্চেনও না আওয়ামী লীগ আসবে কি আসবে না, বা আমাদের সঙ্গে আছি না আছে, এটা আমাদের কোশ্চেন না, সম্পূর্ণ আওয়ামী লীগের সিদ্ধান্ত। কিন্তু আমাদের সঙ্গে যেটা হয়েছে যে আমরা কতটুকু ভোটারকে রিপ্রেজেন্ট করছি, বা কতটুকু অংশ ভোটের সংযুক্ত থাকছে, কতটুকু অংশ থাকছে না। তো ওই ক্যালকুলেশনে দেখা গেছে যে বাংলাদেশের দুইটি গ্রহণযোগ্য যে ইলেকশন গুলো হয়েছিল, সেই দুইটি গ্রহণযোগ্য ইলেকশন গুলাতে কিন্তু দেখা গেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জোট অ্যাপ্রক্সিমেটলি প্রায় 55% ভোট ক্যারি করেছে, যেটা বিএনপি এবং জামাত যারা যখন অ্যালাই করেছে তাদের ভোট ছিল 47 to 48% মতো। ইনফ্যাক্ট মাঝখানে একটা 7 to 8% ডিফারেন্স রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অ্যালাইতে ভোটে বাংলাদেশের মেজরিটি একটা অংশ কন্ট্রিবিউট করেছে, এবং যেটা ইলেকশন গুলো খুব গ্রহণযোগ্য ছিল এই সময়। এখন যদি এরকম একটা ইনক্লুসিভ ইলেকশন না হয়, তাহলে আসলে এই ভোটার পার্সেন্টেজটা, আওয়ামী লীগের পার্সেন্টেজ ভোটারটাও তারা যেমন তাদের নিজস্ব দল বা তাদের প্রতীকে ভোট দেওয়া থেকে বঞ্চিত হবে। প্যারালালি আমরা যারা ইলেকশনের একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর, যারা থার্ড পজিশনে ছিলাম অল থ্রু, যে বাংলাদেশের ফার্স্ট কখনো আওয়ামী লীগ হয়েছে, কখনো বিএনপি হয়েছে, থার্ড কিন্তু সবসময় জাতীয় পার্টি এন্ড ফোর্থ ইজ জামাত। সো ওই কনসিডারেশনটাকে কিন্তু মাথায় রেখেই বেসিকলি আমরা হচ্ছে কথা বলেছি, এবং সেটা হচ্ছে ভোটারের সংখ্যা, ভোটের অনুপাত, যেখানে আমাদের একটা বড় রকমের কন্ট্রিবিউশন সবসময় ছিল। সর্বশেষ একটু জানতে চাবো যে সার্বিক পরিস্থিতি, এখন আর আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর এই আলোচনা টপিকে থাকছি না, সার্বিক মাঠের যে পরিস্থিতি এই ইনস্ট্যান্ট আর এক দুদিনের মধ্যে তফসিল ঘোষণা হবে বলা হচ্ছে, আপনাদের যে প্রস্তুতি, বাংলাদেশের মাঠের যে বাস্তবতা, সে ইউরোপীয় ইউনিয়ন সংস্থা নতুন কি বার্তা দিচ্ছে? দেখেন, জাতীয় পার্টি সর্বোচ্চভাবে একটি নির্বাচনমুখী দল, এবং জাতীয় পার্টি কিন্তু অ্যাজ 9টি ইলেকশনে পার্টিসিপেট করেছে তাদের জন্মলগ্ন থেকে। সো আমরা ইলেকশনের বাইরে আসলে একটি গণতান্ত্রিক দলের তাদের গণতান্ত্রিক চর্চা সঠিকভাবে হয় না, এতে কোনো সন্দেহ নেই। সো যে কোনো দলের হিসাবেই, গণতান্ত্রিক চর্চার পার্ট হিসেবেই আমরা ইলেকশনকে ওয়েলকাম জানাই, এবং স্বাভাবিকভাবে একটা গণতান্ত্রিক দলের যতটুকু প্রস্তুতি থাকা দরকার, হ্যাঁ, অন্য সবাই বা অন্যরা যেভাবে প্রস্তুতি নিতে পেরেছে, যেহেতু আমাদের জন্য কথা বলার জায়গাটা অনেক সংকীর্ণ আছে, এখন আমাদের মানুষের কাছে যাওয়াটা অনেক সংকীর্ণ আছে, আমরা স্থানীয়ভাবে সাপোর্ট পাচ্ছি না, আমাদেরকে আইনগতভাবে বিভিন্নভাবে ল এনফোর্সিং এজেন্সি বাধা প্রদান করছে। সো সবকিছু মিলিয়ে আমরা ওই অবস্থানটাই এখনো পৌঁছাতে পারি নাই যেখানে অন্য সকল দল পৌঁছে গেছে। কিন্তু নিজেদের যে মানে মানসিক প্রস্তুতি, যদি ইলেকশন হয় অবশ্যই সেই ইলেকশনে পার্টিসিপেট করার মতো যোগ্যতা এবং সাংগঠনিক ক্ষমতা পুরোটাই জাতীয় পার্টির আছে, এবং সেটা 300 আসনের ভিত্তিতে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাইরে যে বিষয়টি আমার চেয়ারম্যান বারবার কনসার্ন দেখাচ্ছেন বা সব জায়গায় বলেছেন, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা অত্যন্ত একটা নাজুক পরিস্থিতি আছে। আপনি ক্রোনোলজিক্যালি বিগত 30 দিনে শুধুমাত্র আইন শৃঙ্খলা স্টেট যদি দেখেন, গত কিছুদিন আগে, জাস্ট আপনি হয়তো স্মরণে আছে আপনার, কিছুদিন আগে খুলনাতে কোর্টের মধ্যে লোক কিলিং হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক লোক শুট করা হচ্ছে। সো এরকম অবস্থায় থেকে, যেখানে চিটংয়ে ক্লিং হয়েছে, ঢাকাতে ক্লিং হয়েছে, পল্লবীতে ক্লিং হলো, খুলনাতে ডাবল শুট হলো, উত্তর পুরান ঢাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে শুট করা হলো। সো ইট অল আর সিগনিফিকেন্ট থিংস। এগুলোকে আইসোলেটেডলি দেখার কোনো সুযোগ নেই। এখন দেশের এই ধরনের পরিস্থিতিতে থেকে আপনি নির্বাচনের প্রস্তুতি কতটুকু গ্রহণযোগ্য হয়েছে, বা আমরা মনে করি সবার জন্য নিরাপদ হয়েছে, এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কনসার্ন, যেটা আমার চেয়ারম্যান বারবার রেজ করছেন, এবং আমরা দলগতভাবে সব জায়গায় বলার চেষ্টা করছি। এবং দেখেন, এটা যদি একটা ইলেকশন হয়, যে ইলেকশনের মূল পার্টিসিপেন্টস তাহলে কারা থাকছে, আপনার এখানে নিবন্ধিত রাজনৈতিক দল আছে এখন প্রায় 60টা প্লাস। তো এই 60টা দলের মধ্যে মেজর অ্যাক্টার্স কারা থাকছে? এখানে মেজর অ্যাক্টার্স থাকে 3 থেকে 4টা দল, বাকি দলগুলো কোথায়? সো তারা কি মানে আউট অফ দি টোটাল সিন, ইলেকশন কমিশনের প্রসেস থেকে তারা কি বাইরে চলে গেছে, বা তাদের ভোটারদেরকে কি আপনি ইলেকশনে পার্টিসিপেট করা থেকে দূরে রাখতে পারবেন? ইভেন আওয়ামী লীগের একটা বড় অংশ, আমরা যতই বলি না কেন, তাদের ভোটাররা আসলে ভোটটা কিভাবে দিবে বা কোথায় দিবে, তাদের যদি সেই জায়গাটা তৈরি না হয়। আমাদের নিজেদের কথা বলি, আমাদের নিজেদের 300 আসনের প্রার্থী রয়েছে, আমাদের নিজস্ব প্রার্থীরা প্রস্তুতি যে নিবে, তাদেরকে তাদের নিরাপত্তা তৈরি করা, এই জায়গাগুলো এখনো আসলে অনেকটাই অপরিষ্কার, এবং এখানে ধোঁয়াশা দেখা যাচ্ছে। হয়তো আমরা ইলেকশনের জন্য ইলেকশন করতে চাই, বাট এটাও সেই আসলে একটি কন্ট্রোভার্সিয়াল ইলেকশন হয়ে দাঁড়াবে, যেটাতে একটা মেজরিটি অংশ হয়তো পার্টিসিপেট করবে না। ইলেকশন কেন্দ্রিক অনেক ধরনের ভ্যান্ডালিজম হবে, অনেক ধরনের রক্তপাত হতে পারে। সো ইট ইজ ট্রুলি আনপ্রেডিক্টেবল, বিকজ ইলেকশন ডিক্লেয়ার করার পরে আসলে
রাজনৈতিক দলগুলো কি আচরণ করবে বা ওইটাকে কোন পর্যায়ে চলে যাবে, এটা আসলে একটা বড় কোশ্চেনের বিষয় এবং এটা নিয়ে আমরা আসলে আতঙ্কিত। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো ইনফরমেশন আমাদের দর্শকরা নিশ্চয়ই পেলেন, এবং বাংলাদেশে এখন রাজনীতি এবং ইলেকশন নিয়ে বাংলাদেশের মানুষের অনেক অনেক আগ্রহ। সেই সময় এই তথ্যগুলো সমন্বয় করে মানুষের ভাবতে অনেক কিছু সহজ হবে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জনাব মাহফুজুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান, জনাব জি এম কাদের উপদেষ্টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফুনিয়া ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা এবং আমন্ত্রণ। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের উপদেষ্টা মাহফুজুর রহমান, মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমানের সঙ্গে, এবং বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা আজকে বৈঠক করেছিলেন। সেই বৈঠকের বিস্তারিত তার কাছ থেকে তাদের কাছ থেকে জানার প্রয়োজনীয়তার দিক থেকে আমরা এর আগেও এই সাবজেক্ট নিয়ে আলাপ করেছি। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমাদের খোঁজ খবর অনুষ্ঠানে ভিন্ন আরো কোনো অতিথির কাছে আপনাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবশেষ আপডেট নিয়ে আবারও হাজির হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।